ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে বামপন্থী দলগুলোর সংশয়, পিছিয়ে নেই ভোটের প্রস্তুতিও, জোট করলে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনার ইঙ্গিত। দেশের ৯৮% শিশুর রক্তে মাত্রাতিরিক্ত সীসা, সবচেয়ে বেশি ঝুঁকিতে রাজধানীবাসী। আইসিসিডিআরবির গবেষণা বলছে সীসা নির্ভর কারখানা থেকে লোকালয় থেকে সরিয়ে নেওয়ার পরামর্শ। পায়রাকে চট্টগ্রামের বিকল্প বন্দর হিসেবে গড়ে তুলতে চায় সরকার। আগামী জুলাইয়ে আনুষ্ঠানিক কার্যক্রম। অর্থনীতিতে নতুন জোয়ার তৈরির প্রত্যাশা ব্যবসায়ীদের। এবং গাজা সিটি দখলে ৬০,০০০ সেনা তলব ইসরায়েলের। বিশ্ব সম্প্রদায়ের তীব্র নিন্দা। দখলদার বাহিনীর হামলায় একদিনে প্রাণ গেল আরও ৮১ ফিলিস্তিনির। সময় সংবাদের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। সময় ঘোষণা হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে সংশয়ে বামপন্থী দলগুলোর। যদিও ভোটের প্রস্তুতিতে পিছিয়ে নেই তারা। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে গেলে আসন ভাগাভাগি নিয়ে আলোচনার ইঙ্গিত নেতাদের। তবে নির্বাচনকে কেন্দ্র করে বামপন্থী দলগুলো এখনই আলাদা জোট করছে না। মাঠের পরিস্থিতি দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে বাম নেতারা। সানবির রূপলের রিপোর্ট। কবে হবে নির্বাচন, এই প্রশ্নের উত্তরের খোঁজে নানা জল্পনা কল্পনা জনমনে। নগর থেকে গ্রাম, রাজনীতির মাঠ থেকে প্রান্তিক চায়ের দোকান, সব জল্পনা কল্পনার অবসান ঘটেছে অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণায়। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। দিন তারিখ ঘোষণা না হলেও স্থবিরতা কাটিয়ে যাত্রা শুরু করেছে নির্বাচনী ট্রেন। ঘোষণার পর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন ও নির্বাচন পদ্ধতি নিয়ে মতের বিভাজন দেখা যায় রাজনৈতিক দলের মধ্যে। বামপন্থী দলের নেতাদের মধ্যেও সংশয়, শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছবে নাকি পরের স্টেশনেই থমকে দাঁড়াবে নির্বাচনী ট্রেন। নির্বাচনী ট্রেন যদি মনে হয় যে কমলাপুর থেকে ছাড়লো, এখন এটা তেজগাঁ পর্যন্ত যে থামবে কিনা, অথবা এয়ারপোর্ট স্টেশনে যে হল করবে কিনা, অথবা মাঝখানে ট্রেনের উপরে দেখা যাবে যে কেউ আবার একটা ব্যারিকেড তৈরি করছে কিনা, সেই সম্ভাবনাকে আমি পুরোপুরি উড়িয়ে দিচ্ছি না, কারণ আমাদের এখনো বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে। এই নির্বাচনকে বিঘ্নিত করার প্রচেষ্টা নানা গ্রুপ কিন্তু সবসময়ের জন্য করবে। সেইটা যাতে তারা করে সফল না হতে পারে, আমরা যত সময় নির্বাচন করে গণতন্ত্রের পথে হাঁটতে পারি, সেই প্রচেষ্টা আমাদের নিতে হবে। তবে এরই মধ্যে ফেব্রুয়ারির সামনে রেখেই নির্বাচন নিয়ে ভাবছে বাম দলগুলো। বিএনপির সঙ্গে থাকা বাম দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচনে গেলে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করবে। একক দলগুলো নিজেদের মধ্যে আসন ও প্রার্থী নিয়ে হিসেব কষছে। তবে নির্বাচন কেন্দ্র করে বামপন্থী দলগুলো এখনই আলাদা কোনো জোট করছে না। গণতন্ত্র মঞ্চগতভাবে আমরা আবার একটু আলোচনা করব, মঞ্চগতভাবে নির্বাচনের ব্যাপারে কোনো বোঝাপড়া তৈরি করতে পারি কিনা। এরপরে বিএনপির সাথে যাদের সাথে আমরা যুগপথে ছিলাম, তাদের সাথে আমাদের কোনো নির্বাচনী বোঝাপড়ার সমঝোতা হবে কিনা, এটা তো একটা গুরুত্বপূর্ণ আলোচনা। সে আলোচনাগুলো এখনো হয়নি। আমরা নির্বাচনে আমাদের পার্টি প্রস্তুতি নিচ্ছি, আমাদের যে জোট তাদেরকে নিয়ে প্রস্তুতি নিচ্ছি, এবং এর বাইরেও যে বিভিন্ন বাম প্রগতিশীল আরও দল আছে যারা মুক্তিযুদ্ধকে ওন করে, ৯০-কে ওন করে, ২৪-কে ওন করে, এই ধরনের শক্তিকে আমরা সমাবেশ ঘটানোর চেষ্টা করছি। ২-১ মাস পরেই মাঠের পরিস্থিতি দেখে নির্বাচন নিয়ে অনেক কিছুই খোলাসা হয়ে যাবে বলে মনে করেন বাম দলের নেতারা। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে অভিযোগ আর প্রতিশ্রুতির ফুলঝুড়িতে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। মনোনয়নপত্র জমার শেষ দিনে আবিদ হামিমকে ভিপি জিএস মনোনীত করে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। তাদের এক প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। এদিকে প্রকাশনা সম্পাদক পদে জুলাই আন্দোলনে আহত স্বতন্ত্র প্রার্থী তন্নিকে সমর্থন দিয়েছে ছাত্রদল সহ 5টি সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রার্থীদের ভিড়।
বুধবার সকাল থেকেই স্বতন্ত্র সহ বিভিন্ন প্যানেলের অনেক প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, পরিবেশ বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ সহ নানা প্রতিশ্রুতি তাদের। এদিন দুপুরে অপরাজয় বাংলার পাদদেশে আবিদুল ইসলাম খানকে ভিপি এবং শেখ তানভীর বাড়ি হামিমকে জিএস ও তানভীর আল হাদিমায়েতকে এজিএস প্রার্থী করে 27 সদস্যের প্যানেল ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সমর্থন দেয় সানজিদ আক্তার তন্নিকে। পরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয় পুরো প্যানেল। ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। জিএস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বাড়ি হামিমকে নির্বাচিত করেছে। রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল, আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। মনোনয়ন ফরম জমা দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ঘোষণা করা হয় পূর্ণাঙ্গ প্যানেল। ছাত্রদলের জিএস প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত জিএস প্রার্থী। একজন প্রার্থী তার শুরুটাই করেছেন আচরণবিধি লঙ্ঘন করে। সেই প্রার্থী যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুলেও নির্বাচিত হয়ে যায়, সেই ক্যাম্পাসকে কি করবে আমরা সেটা নিয়ে সন্দিহান। ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ সহ অপরাজয় 71 ও অদম্য 24 নামে প্যানেল ঘোষণা করে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশ। এছাড়া স্বতন্ত্র প্যানেলের ওমামা ফাতেমা সহ বেশ কয়েকজন পরিচিত মুখও মনোনয়ন ফরম জমা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানানবিধ সমস্যাকে যাতে আমরা এই প্যানেলের মধ্য দিয়ে অ্যাড্রেস করতে পারি এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য যাতে একটি আলোকবর্তিকা আমরা হয়ে উঠতে পারি। এখনও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলেন, ডাকসু নির্বাচনে কোনো ছাত্র সংগঠন দলীয় পরিচয়ে নির্বাচন করছে না। ডাকসুতে কোনো সংগঠনের ইলেকশন না। ব্যালট পেপার যখন তৈরি হবে সেখানে কোনো দলীয় পরিচয় নাই, কোনো মার্কা নাই, কিন্তু ডাকসুতে যখন তারা আসতেছে তারা এক একজন বৈধ ছাত্রছাত্রী তারা ইলেকশন করবে। এদিকে জামাল উদ্দিন খালিদ ও মাহিন সরকারের নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়। প্যানেল ঘোষণা উপলক্ষে শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরকালে সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন বলে জানা গেছে। সফর শেষে আগামী 27 আগস্ট দেশে ফেরার কথা রয়েছে সেনাপ্রধানের। সময় সংবাদে আরও থাকছে। গ্রামের পর গ্রাম তলিয়েছে পানিতে। জলবদ্ধতার কবলে ভবদহ অঞ্চলের 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাহত হচ্ছে পাঠদান। দেশের 98% শিশুর রক্তে মিলেছে সীসার উপস্থিতি। এই শিশুদের বেশিরভাগের বসবাসই রাজধানী ঢাকায়। সম্প্রতি আইসিডিডিআরবির এক গবেষণা বলছে এসব তথ্য। শিশু স্বাস্থ্যের এমন ভয়ানক বিপর্যয় ঠেকাতে সীসা নির্ভর শিল্প কারখানা জনবহুল এলাকা থেকে সরিয়ে নেয়ার পরামর্শ গবেষকদের। মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। নবজাতক জানে না তার জন্য পৃথিবীতে নেই শতভাগ বিশুদ্ধ বাতাস। তার উপর শিশুর জন্ম যদি হয় বাংলাদেশের রাজধানী ঢাকায়, তবে সেই শিশুর অভিভাবকের জন্য ভয়াবহ তথ্য হলো ঢাকায় বিষাক্ত বাতাসের মাত্রা অনেক বেশি। বিশ্বজুড়ে সীসা দূষণে আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। ঢাকায় বিষাক্ত ভারী ধাতু সীসার অস্তিত্ব পাওয়া যাচ্ছে মাত্রাতিরিক্ত পরিমাণে।
সম্প্রতি আইসিডিডিআরবি 500 শিশুর উপর 2 বছর ধরে গবেষণা চালায়। এদের মধ্যে 98% শিশুর রক্তে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি পায় সংস্থাটি। যদিও রক্তে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই, তবে শিশুদের প্রতি লিটার রক্তে 35 মাইক্রোগ্রামের বেশি সীসার উপস্থিতি উদ্বেগজনক বলে মনে করে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি। আইসিডিডিআরবি বলছে, গবেষণার আওতায় নেওয়া ওই 500 শিশুর মধ্যে 50% শিশুর রক্তে এই বিষাক্ত ধাতুর পরিমাণ প্রতি লিটারে অন্তত 67 মাইক্রোগ্রাম, যা ক্রমেই শিশুর মস্তিষ্কের বিকাশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। আমরা দেখতে পাই যে এই বাচ্চাদের প্রত্যেকের শরীরেই আসলে অনেক বেশি সীসা আছে এবং 98% শিশুর মধ্যেই আমরা মাত্রাতিরিক্ত সীসা পাই। ছোট কারখানাগুলো অনেক সময় দেখা যায় একটা রুমের ভেতরে কাজ হচ্ছে, এরকম জায়গাগুলোর আশেপাশে আসলে মাটিতে প্রচুর পরিমাণে সীসা আছে। উত্তরের চেয়ে ঢাকার দক্ষিণে বাচ্চাদের মধ্যে সীসাটা আসলে অনেক বেশি পাওয়া গেছে। এই গবেষণায় আরও দেখা গেছে, সীসা নির্ভর শিল্প স্থাপনার 1 কিলোমিটারের মধ্যে যেসব শিশুর বসবাস, তার চেয়ে 5 কিলোমিটারের বেশি দূরত্বে বসবাসকারী শিশুরা তুলনামূলক কম ঝুঁকিতে থাকে। তাই এই বিপদ থেকে বাঁচতে সীসা নির্ভর শিল্প স্থাপনা, কারখানাসমূহ লোকালয় থেকে সরিয়ে নেওয়ার পরামর্শ গবেষকদের। ট্রানজিশন টু নিউ টেকনোলজি আমরা বলছি, যেমন হচ্ছে যে আমরা এখন লিথিয়াম আয়ন ব্যাটারির কথা বলছি, আবার নিকেল জিঙ্ক ব্যাটারির কথাও শোনা যাচ্ছে। তো আমরা যদি এই সীসার ক্ষতিকর থেকে পরিত্রাণ পেতে চাই, আমাদের নিউ টেকনোলজিতে যেতে হবে, সেটাকে অ্যাডাপ্ট করতে হবে। সীসার মতো অদৃশ্য নীরব ঘাতক সকল বয়সী মানুষের জন্যই ক্ষতিকর হলেও শিশুর জন্মের পরবর্তী 1000 দিনের মধ্যে এর অস্তিত্ব বেশি ঝুঁকিপূর্ণ, যে কারণে অদূর ভবিষ্যতে বহুবিধ সমস্যা নিয়ে বেড়ে উঠতে পারে শিশুরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এক পাশ পেরিয়ে গেছে মাইলস্টোন ট্র্যাজেডির। দুর্ঘটনায় বেঁচে ফেরা অনেকেই শারীরিকভাবে উন্নতির দিকে, তবে এখনও মানসিকভাবে বিপর্যস্ত সবাই। ভুক্তভোগীদের শীতল নীরব চোখ বলে দেয় ভয়াবহ সেই দিনের দুঃসহ স্মৃতি যেন কখনোই ভোলা সম্ভব নয়। তারপরও স্বাভাবিক জীবনে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। সেই গল্প জানার চেষ্টা করেছেন আলামিন তুষার, ছবি তুলেছেন অনুপ দত্ত। দুঃসহ সেই স্মৃতি ভুলে স্বাভাবিক হবার চেষ্টা মাইলস্টোনের একাদশ শ্রেণীর ছাত্র সাইমনের। অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়াই তার নেশা। তাই তো 21 জুলাই যখন যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হলো, তখনও সেটাই করেছে সাইমন। কিন্তু শত চেষ্টার পরও এমন ভয়াবহ দুর্ঘটনা কি আর কাউকে ছাড় দেয়? সেই কারণে নিজে শারীরিকভাবে আহত না হলেও মানসিক যন্ত্রণার কারণে তাকে হাসপাতালে কাটাতে হয়েছে দীর্ঘ সময়। আর্মিরা ছিল, ওদের দেখে দেখে আমি ভিতরে গেছি, বাচ্চাদের উদ্ধার করছে। যেখানে প্লেনটা ক্র্যাশ হয়েছে ওখানে ছোট বাচ্চারা ছিল, ওখানে আমার বোনও থাকতে পারতো। ওই ভয়টা আমার মনের ভিতরে আর কি চলে আসছিল আর কি। নিজের সন্তানের মানসিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় পিতা বেলাল। সেদিনের দুর্ঘটনা বারবার তাকেও যেন মনে করিয়ে দেয় তার হারানো বড় সন্তানের কথা। আমার একটা ছেলে মারা গেছে। পরিবারের কাছে ঢাল হয়ে থাকা এই বাবার লুকোনো চোখের পানি বলে দেয় একটি দুর্ঘটনা কতটা মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে পুরো পরিবারটিকে। বাঁচাও, আমার বুক ব্যথা, যন্ত্রণা, এই আমার শ্বাস বন্ধ হয়ে গেছে, আমি শেষ হয়ে যাচ্ছি। আর যখন তার টমাটা উঠতো, সে পুরো বাঁকা হয়ে যেত, হাত পা কিছু লড়াইতে পারতো না। প্রায় একই রকম অবস্থা সেদিনের সেই ঘটনা থেকে বেঁচে ফেরা কিংবা অবলোকন করা অনেকেরই। কেউ কেউ যেমন নিজের সন্তানকে ক্লাসে ফেরাতে বেগ পাচ্ছেন, তেমনি হারানো সন্তানের জীবন যে অমূল্য, সেই পরম সত্যটাও মনে করিয়ে দিলেন অনেকেই। কি বলবো, আসলে বলার মতো না, যাদের গেছে সেটা তো অকল্পনীয়। নিজের সামনে জুনিয়রদেরকে পুরার যে কষ্টটা, ওটা আসলে বলায় ভাষায় প্রকাশ করার না। এখন যখন স্কুলে যাওয়ার কথা বলতেছে যে না, আমার অনেক বন্ধুরা মারা গেছে, আমি যাব না, যদি আবার প্লেন পড়ে আমি কিভাবে বাইচা ফিরবো। ওখানে উপস্থিত ছিল ওই সব বাচ্চাগুলো অনেক ভয় পেয়ে আছে। একই অবস্থা মাইলস্টোনের কর্মকর্তা কর্মচারীদেরও। কিন্তু জীবন তো আর থেমে থাকে না, তাই দ্রুত সবকিছু স্বাভাবিক করতে নানান ধরনের কাউন্সেলিং সেশনের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠান। ট্রমাতে তো আমরা নিজেরাও আছি, সো এই ট্রমা তো কাটিয়ে উঠতে হবে। বাচ্চাদের জন্য সাইকিয়াট্রিস্ট, আমরা কাউন্সেলিং অফিস খুলেছি,
যে সমস্ত প্যারেন্টস এখনও ট্রমাতে সাফার করতেছে তাদেরকে কাউন্সেলিং করা হচ্ছে। এর সঙ্গে পুরোপুরি একমত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এই সহকারী অধ্যাপক। বললেন, দ্রুত স্বাভাবিক জীবনে ফেরা গেলেই ভয়াবহ সেই স্মৃতি থেকে দূরে থাকা সহজ হবে। যাদের ধরুন আগে থেকে স্ট্রেস আছে বা মানসিক রোগের কিছু লক্ষণ ছিল, তাদের কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রতিক্রিয়া থাকবে এবং এই রোগটা কন্টিনিউ হতে পারে। যতই তারা এখন কাজকর্মবিহীন থাকবে তাদের মধ্যে হতাশাটা আরও বেড়ে যাবে। মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা সন্তান হারিয়েছেন সেই ক্ষতি আর কখনোই পূরণ হবে না, কিন্তু এমন দুর্ঘটনা যাতে আর কখনোই না ঘটে সে বিষয়ে সজাগ থাকতে হবে দায়িত্বশীলদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে 4 দিনের সফরে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। বুধবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সফরে দুই দেশের বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র চিহ্নিতকরণ এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। জাম কামাল খানের সফরকালে 4টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ছাড়াও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। ওই সময়ে চট্টগ্রাম বন্দর, একটি ঔষধ শিল্প প্রতিষ্ঠান ও ইস্পাত কারখানা পরিদর্শন করবেন তিনি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার উপরে বইছে, তাই আবারও 6 ইঞ্চি করে খুলে দেয়া হয়েছে 16টি জলকপাট। জলকপাট খুলে দেওয়ার প্রতি সেকেন্ডে 9,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। এর আগে পানি উচ্চতা বিপদসীমার উপর অতিক্রম করায় গত 5 আগস্ট 16টি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়। পরবর্তীতে পানি বাড়তে থাকায় সর্বোচ্চ 3.5 ফুট পর্যন্ত খোলা হয় জলকপাটগুলো। স্কুল, মাদ্রাসা, কলেজের আঙিনায় কোমর পর্যন্ত পানি। জলবদ্ধতার কবলে যশোরের ভবদহ অঞ্চলে 3 উপজেলার 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। উপস্থিতি কমেছে 50%-এরও বেশি। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। টানা বর্ষণে পানিতে তলিয়ে গেছে স্কুল আঙ্গিনা। যশোরের অভিশাপ হিসেবে পরিচিত অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এলাকা নিয়ে গঠিত ভবদহ অঞ্চলের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের একই দশা। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে স্কুল, মাদ্রাসা, কলেজ মাঠে কোমর পর্যন্ত পানি। ক্লাসরুমে পানি ওঠায় পাঠদান বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠানের। কিছু প্রতিষ্ঠানের প্রবেশপথে বালুর বস্তা ফেলে এবং বাঁশের সাঁকো দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হলেও কোমলমতি শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় উপস্থিতির হার হাতে গোনা। চারিপাশে যে জলাবদ্ধতা হয়ে গেছে, দূর দূরান্তের সব স্টুডেন্টরা জলেতে আসতে পারে না। বাড়ির ভিতরেও পানি, স্কুলে যেতেও পানি, সব জায়গায় পানি। স্কুল নিমজ্জিত হয়, তারা সঠিক সময় বিদ্যালয়ে হাজির হইতে পারতেছে না। সংশ্লিষ্টরা জলবদ্ধতার কথা স্বীকার করে জানান, উপস্থিতির হার কমেছে 50%-এর বেশি। আর শিক্ষার্থীদের ঘাটতি পূরণে ক্লাস্টার ভিত্তিক পাঠদান ও পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের। ছাত্রছাত্রী উপস্থিতি বাড়তে পারে এবং কোয়ালিটি এডুকেশন নিশ্চিত হয়। তার জন্য আমরা মাটি ভরাটের জন্য আমরা আমাদের অধিদপ্তরে প্রেরণ করেছি। যদি এমন পরিস্থিতি হয় যে শিক্ষা প্রতিষ্ঠান আর ক্লাস নেওয়া সম্ভব হবে না, তাহলে আমরা যে বিভিন্ন বাড়িতে গিয়ে যে কমিউনিটি সিস্টেমিক ক্লাস্টার বেসড এই পদ্ধতিটা আমাদের চালু ছিল গত বছর, এবছরও আমরা সেটা করব। যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার নদীগুলো পলিতে ভরে যাওয়ায় 80-র দশক থেকে স্থায়ী রূপ নিয়েছে জলাবদ্ধতা। সময় সংবাদ, যশোর। গাজা সিটি দখলে নিতে 60,000 রিজার্ভ সেনা তলব করেছে ইসরায়েল। দখলদারের হামলায় একদিনে 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত 15 জন ত্রাণের জন্য অপেক্ষায় ছিলেন। এদিকে সেনা তলবের ইসরায়েলি সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে বামপন্থী দলগুলোর সংশয় পিছিয়ে নেই ভোটের প্রস্তুতিও। জোট করলে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনার ইঙ্গিত। এবং দেশের 98% শিশুর রক্তে মাত্রাতিরিক্ত সীসা, সবচেয়ে বেশি ঝুঁকিতে রাজধানীবাসী।
আইসিডিডিআরবির গবেষণা বলছে সীসা নির্ভর কারখানার লোকালয়ে থেকে সরিয়ে ফেলার নির্দেশ। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।